এই গণভোটের এই 2 নম্বর প্রশ্নে বলা আছে কি পাওয়ার দেওয়া হবে, বলছে সংবিধান সংশোধন করতে হলে এই নিম্নকক্ষে সরকার একা একা করতে পারবে না, এটা উচ্চকক্ষের অনুমতি নিতে হবে। আর বিএনপি তার নির্বাচনী ইশতেহারে কি দিয়েছে দেখেন, 12 নম্বর পয়েন্টে তারা বলে রেখেছে সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট, যুদ্ধ পরিস্থিতি, এই বিষয়গুলো সরকার নিজে নিজে নিম্নকক্ষে বসে ডিসিশন নিতে পারবে, আইন পাশ করতে পারবে, উচ্চকক্ষে পাঠানোর প্রয়োজন হবে না। এগুলো ব্যতীত অন্যান্য জিনিস উচ্চকক্ষে পাঠানো হবে। জামাতে ইসলাম তাদের স্পষ্ট পজিশন জানিয়ে দিয়েছে। তারা বলছে 100 সদস্য বিশিষ্ট যে উচ্চকক্ষ সেটি গঠন হতে হবে ভোটের অনুপাতে, এবং এর পক্ষে রায় দিয়েছে জনগণ। মানে গণভোটের কথা বলতেছে, গণভোটে হ্যাঁ পাশ হয়ে এসেছে না, ওইটা জনগণের রায় না। তো ওই গণভোট বা জুলাই সনদে বলা আছে যে উচ্চকক্ষ গঠিত হতে হবে মোট ভোটের অনুপাতে। সরকার এখনো গঠিত হয়নি, শপথ করতে পারেনি, কারণ সরকার শপথ নিলেই তো তাদের প্রথম কাজ হবে এই জুলাই সনদ কার্যকর করা। বুঝতে পেরেছেন? সংবিধান সংশোধনী, বিএনপি বলতেছে নিম্নকক্ষের সরকার একাই করতে পারবে, আর গণভোটে বলতেছে এটা উচ্চকক্ষের অনুমতি নিতে হবে। একটু দেখি ভোটের পার্সেন্টেজ কোন দল কত পেয়েছে। এইটা হলো বিএনপি। তো বিএনপি 46% ভোট পেয়েছে, মানে যত ভোট কাস্ট হয়েছে তার। আর এইটা হলো জামাত, জামাত 44% ভোট পেয়েছে, আর এইটা হলো আদার্স, তারা 10%-এর মতো ভোট পেয়েছে। তো জুলাই সনদ বা গণভোটে যেই পদ্ধতির কথা বলা আছে সেটা এই পদ্ধতি, যে বিএনপি যেহেতু 46% ভোট পেয়েছে, তারা 46 জন প্রার্থী উচ্চকক্ষে দিবে, উচ্চকক্ষের সদস্য দিবে। জামাত যেহেতু 44% ভোট পেয়েছে, তারা 44 জন সদস্য দিবে। আর অন্যান্যরা যেহেতু 10% ভোট পেয়েছে, তারা 10 জন সদস্য দিবে, 100 জন হয়ে যাবে, উচ্চকক্ষ গঠিত হয়ে গেল, শেষ। বাট বিএনপি যেই পদ্ধতিতে চাচ্ছে সেটা হলো, বিএনপি যদি সে যে পদ্ধতি চায় সেই পদ্ধতিতে যায়, তাহলে সে 70 জন সদস্য দিতে পারে উচ্চকক্ষে। কিন্তু জুলাই সনদ অনুযায়ী গেলে বিএনপির সদস্য সংখ্যা হয়ে যায় 46, অর্ধেকের কাছাকাছি। আবার জামাতের ক্ষেত্রে, জামাত যদি জুলাই সনদ অনুযায়ী দেয় তাহলে দিতে পারে 44, কিন্তু যদি প্রাপ্ত এমপির সংখ্যাকে 3 ভাগ করে 1 ভাগ দিতে যায় তাহলে তাদের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই জন্য জামাত কিন্তু এটা চাইবে না, আর বিএনপি কিন্তু ওইটা চাইবে। বুঝতে পেরেছেন তো, যে সব দলই কিন্তু তাদের সুবিধার পক্ষে আছে। জামাত তাদের সুবিধার পক্ষে আছে, বিএনপিও তাদের সুবিধার পক্ষে আছে। তো বিষয়টা এখানে এসে ক্যাচালটা তৈরি হয়েছে। এখান থেকে সমাধানের পথ কি? সমাধানের পথ দুটো। একটা হলো ওই গণভোট বা জুলাই সনদে যে মোট ভোটের অনুপাতে পার্সেন্টেজ আকারে যে উচ্চকক্ষ গঠন করার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে গঠন করা হোক, তাহলে আমরা কিছুটা হলেও বেনিফিটেড হব। ওই পদ্ধতিতে গঠিত উচ্চকক্ষ কিছুটা হলেও নিম্নকক্ষের লাগাম টেনে ধরতে পারবে। যে তারা তাদের দেয়া নোট অফ ডিসেন্ট পদ্ধতিতে বা তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া পদ্ধতিতেই তারা উচ্চকক্ষ গঠন করবে, তাহলে অতীব দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি, এই ধরনের উচ্চকক্ষ গঠন করার দরকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, এক কক্ষ বিশিষ্টই থাকুক। কারণ এর দ্বারা আমরা কোনো ধরনের বেনিফিটেড হব না, কোনো উপকার নেই, বরং ক্ষতি বেশি। উপকার নেই কেন বলছি, 1 মিনিটে দেখেন। এই পদ্ধতিতে বিএনপি 70 জন প্রার্থী দিচ্ছে, সদস্য দিচ্ছে উচ্চকক্ষে। 100-র মধ্যে 70 জন বা 69 জন যদি বিএনপির সদস্য থাকে, তাহলে তারা নিম্নকক্ষে লাগাম টেনে ধরবে। নিম্নকক্ষ থেকে কোনো বিল বা কোনো ফাইল যদি উচ্চকক্ষে পাঠানো হয়, তো এরা তো চোখ বন্ধ করে সাইন দিয়ে দিবে, কারণ এরা তো তাদেরই লোক। উচ্চকক্ষ গঠন করার আমাদের লক্ষ্য কি ছিল? নিম্নকক্ষকে কন্ট্রোল করা, নিম্নকক্ষকে ভেটো দেয়া, নিম্নকক্ষকে চ্যালেঞ্জ দেয়া, নিম্নকক্ষের বিলগুলোকে রিভিউ করা। তো কিছুই তো করবে না, কারণ লোক তো তাদের।